প্রচন্ড পরিমাণে ট্রলের শিকার হয়েছিলাম বাংলাদেশে। দেখতে সুন্দর না, কিভাবে আন্তর্জাতিক মঞ্চে আমি উইনার হলাম। হয়তোবা তাদের চোখে আমি সুন্দর না, হয়তোবা তাদের চোখে আমি যথেষ্ট ট্যালেন্টেড না। কিন্তু আল্টিমেটলি আমার যেটা অর্জন করার সেটা তো আমি আসলে করেইছি। গর্ববোধ করি বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশকে এরকম একটি ক্রাউন হোল্ড করতে পেরেছি। মানুষ যেটা ভাবে, যে ধারণাটা করে, এই ধারণাটা নিয়ে আসলে কি বলবেন? আমাদের ভেতরের সৌন্দর্য এবং এই সৌন্দর্য দিয়েই আসলে সবকিছু জয় করা যায়। তো যারা আসলে হিংসা করে তারা সবসময় ওই পিছনেই পড়ে থাকে এবং আমি বিশ্বাস করি তারা সবসময় পিছনেই পড়ে থাকবে। Hello everyone, this is Tanvir Hussain from Bangladesh 24 and welcome to Spotlight. Right now, right here with me, Miss Peace International 2025 winner Nilima Hassan Mohana. Nilima, welcome to Spotlight. থ্যাংক ইউ সো মাচ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? খুবই ভালো আছি। আর আজকের এই স্টুডিওতে স্পটলাইট আপনাকে পেয়ে আরো একটু ভালো লাগছে। শুরুতেই একটু জানতে চাইবো, মিস পিস ইন্টারন্যাশনাল 2025 এর একজন উইনার, আন্তর্জাতিক অঙ্গনে যেভাবে হচ্ছে যাওয়া হয়, সেই যাত্রাটা আসলে কিরকম ছিল? যাত্রার কথা বলতে গেলে তো আসলে ফিরে যেতে হবে 2023-এ, যখন খুব আশা ছিল যে এরকম একটি ক্রাউন আমার মাথায় আমি চাই, এবং সেই আশাটা আসলে তৈরি হয়েছিল 2023 সালে বাংলাদেশের একটি কম্পিটিশনের মঞ্চে। সেদিন আমি ক্রাউন হইনি, শুধুমাত্র একটি টাইটেল হোল্ড করেছিলাম, এবং সেই জায়গা থেকেই আসলে আমার মনে হয় যে সেই যে দৃঢ় আকাঙ্ক্ষা একজন ক্রাউন হোল্ড করার জন্য, সেই আকাঙ্ক্ষা থেকে হয়তোবা এই মিস পিস জার্নিটা শুরু হয়েছিল, এবং সেই জার্নি থেকেই আমি আজকের মিস পিস ইন্টারন্যাশনালের উইনার, এবং আমার মাথায় আজকের সেই ক্রাউন। এই যে এরকম একটা ক্রাউন নিজের মাথায় থাকার যে একটা ফিল, এটা কিরকম আসলে? খুব গর্বের অ্যাকচুয়ালি, কারণ আমার মনে হয় আমি কোথাও গেলে তখন আমার নিজস্ব একটা পরিচয় এবং নিজস্ব একটা আত্মবিশ্বাসের প্রতি আমার যেই ধারাটা, সেটা মনে হয় যে বহন করে আমার সেই ক্রাউন। এবং আমার মনে হয় প্রত্যেকেই চায় নিজের একটি নিজস্ব পরিচয় তার নামের বাইরে গিয়ে, পরিবারের বাইরে গিয়ে নিজে থেকে তৈরি করতে, এবং মনে হয় এরকম প্রতিটি টাইটেল, প্রতিটি ক্রাউন সেই নিজস্ব একটি পরিচয় বহন করে। এবং আমি নিজেও খুব গর্ববোধ করি বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশকে এরকম একটি ক্রাউন হোল্ড করতে পেরেছি। এই তো। এই যাত্রাটা কতটা সহজ ছিল, কিংবা চ্যালেঞ্জের জায়গা কেমন ছিল? আসলে কোনো যাত্রাই তো আসলে সহজ না। সব যাত্রার পেছনে খুব কঠিন বাস্তবতা থাকে, অনেক ত্যাগ থাকে, অনেক কিছু আমাদের ফেস করতে হয়। এবং বলতে কষ্ট হলেও আসলে বাংলাদেশের যে সমাজের ব্যবস্থা, আমরা যেরকম একটি সামাজিক অবস্থানে আসলে বাস করি, সেই জায়গা থেকে বলতে গেলে অনেক কিছুই আমাদের ফেস করতে হয়। এবং শুধুমাত্র যদি আমি একটু কিছু শেয়ার করি যে আমার উইনার হওয়ার পরের গল্প, সেখানে আমি প্রচন্ড পরিমাণে ট্রলের শিকার হয়েছিলাম বাংলাদেশে। আচ্ছা। শুধুমাত্র আমার বাহ্যিক অ্যাপিয়ারেন্স দিয়ে, যে আমি দেখতে সুন্দর না, কিভাবে আন্তর্জাতিক মঞ্চে আমি উইনার হলাম। সো সেই জায়গা থেকে কিছুটা খারাপ লাগে, এবং আমরা তো আসলে চাই আমাদের যে সমাজ ব্যবস্থার একটু ইতিবাচক পরিবর্তন আনতে। বিশেষ করে আমি চাই যে মানুষের আসলে বাহ্যিক সৌন্দর্যের থেকে তার অভ্যন্তরীণ যে সৌন্দর্যটা, সেটার বহিঃপ্রকাশ ভালোভাবে ঘটুক। এবং বাহ্যিক সৌন্দর্য যে সব কিছু না, মানুষের ভেতরের তার ট্যালেন্ট, তার পড়াশোনা, তার সব কিছু মিলিয়েই তো একটা মানুষ। এবং বাহ্যিক সৌন্দর্য দিয়ে সবকিছু যে আসলে অর্জন করা যায় না, সেটার ধারাটা আমার মনে হয় আমি বয়ে বেড়াতে চাই, এবং আমি এটা আসলে সমাজে ছড়িয়ে দিতে চাই যে আসলে বাহ্যিক সৌন্দর্য থেকে সব থেকে বড় সৌন্দর্য হচ্ছে আমাদের ভেতরের সৌন্দর্য, এবং এই সৌন্দর্য দিয়েই আসলে সবকিছু জয় করা যায়। যারা এরকম ধরনের সমালোচনা করে এসেছে বা করেছে, এখন পর্যন্ত করছে, তো এই যে সমালোচনাগুলো আসে, এই মন্তব্যগুলো আসে, এইভাবে এগুলোকে আসলে কিভাবে প্রিভেন্ট করা হয়? বা আমাদের যখন কম্পিটিশন হয় তখন আমাদের বিভিন্ন ধরনের ক্লাস হয়। তার মধ্যে এইরকম একটি ক্লাস যেটা হয় যে আমাদের সবসময় বলা হয় যে যখন আমরা আসলে যে কোনো কম্পিটিশনে যাই বা যে কোনো ধরনের উইনিং হই, আমরা সেই যাত্রাতে আসলে অনেক কিছুই আমাদের ফেস করতে হবে। এরকম অনেক কিছু আমাদের হয়তোবা বুলিংয়ের শিকার হতে হবে, হয়তোবা মানুষ আমাদের কটু কথা বলতে পারে। সেই জায়গা থেকে কিভাবে আমাদের মেন্টালি স্ট্রং হতে হবে, সেই ভিত্তিতে আসলে আমাদেরকে মজবুত করার জন্য আমাদের কিছু ক্লাস নেওয়া হয়। তো সেই জায়গা থেকে আমারও এরকম কিছু সেশন হয়েছিল, এবং সেই সেশনগুলোতে আসলে আমাকে শেখানো হয়েছিল আমি যদি এরকম কোনো প্রবলেম ফেস করি, আমি কিভাবে সেগুলো অ্যাভয়েড করব, কিংবা আমাকে নিয়ে কেউ কটু কথা বললে আমি সেটা রিপ্লাই কিভাবে দিব।
এখন তো আসলে সোশ্যাল মিডিয়ার যুগ, কোনো কিছু আসলে ওইভাবে হয়তো বা আমি বলে আসলে মানুষকে থামাতে পারবো না, কিন্তু আমার জায়গা থেকে আমি কিভাবে তাদেরকে রিপ্লাই করব বা আমি কোন জায়গাগুলোতে আসলে চুপ করে থাকবো, সেই ক্লাসগুলো আমার হয়েছিল এবং আমার মনে হয় সেগুলো হয়েছিল বিধায় আমি হয়তো বা এত স্ট্রংলি সবকিছু মেনটেন করতে পেরেছিলাম। এবং আমার মনে হয় আমি আসলে কোনো কিছু বলে চেঞ্জ করতে পারবো না। আমার মনে হয় ডে বাই ডে মানুষজন বুঝতে পারবে যে আসলে তাদের এই বলা কথায় তো আমার জীবন আসলে থেমে থাকবে না। হয়তোবা তাদের চোখে আমি সুন্দর না, হয়তোবা তাদের চোখে আমি যথেষ্ট ট্যালেন্টেড না, কিন্তু আলটিমেটলি আমার যেটা অর্জন করার সেটা তো আমি আসলে করেইছি। তো এটাই আসলে। আচ্ছা, যদি একটু জানতে চাই যে আসলে কিরকম ধরনের কৌশল বা হচ্ছে যেটা লার্ন ক্লাস থেকে এসেছে যে সোসাইটির যে ক্রিটিসিজম এগুলাকে প্রিভেন্ট করা কিংবা মানসিকভাবে শক্ত থাকার একটা ব্যাপার থাকে, তো এইগুলো আসলে কিরকম ছিল যে আপনার কাছে মনে হয়েছে যে হ্যাঁ আমাকে এখন এই সিচুয়েশন এরকম ধরনের? আচ্ছা, আমার ছোটবেলা থেকে আমি একদমই রাগী না, আমি খুব সফট হার্টেড পারসন। তো সেই জায়গা থেকে আমার জন্য এটা খুব ইজি যে কেউ আমাকে কিছু বললে চুপ করে থাকা। আমাদের ক্লাসের একটি মেইন পার্ট ছিল যে আসলে কিছু বললে উত্তর না দেওয়া। কারণ আমাদের সবসময় শেখানো হতো যে কেউ তোমাকে কিছু বলছে, সেটার রিপ্লাই যদি তুমি করো তাহলে তুমি তার মতোই হয়ে গেলা। তোমাদের এরকম তোমাদেরকে নিয়ে কথা বলবে, এবং এটা মনে রাখতে হবে সমালোচনা আসলে তখনই হয় যখন তুমি আসলে এমন কিছু একটা অর্জন করো যে মানুষের নজরে তুমি এসেছো। তো এটা তোমার মনে রাখতে হবে যে তোমার আসলে আহ, আহ, এমন একটা পার্টে তুমি আছো লাইফের যে জায়গায় আসলে মানুষ পৌঁছাতে পারেনি, কিংবা তোমাকে নিয়ে হয়তো বা তারা কিছুটা হিংসা ভিত্তিক মনোভাব প্রকাশ করছে, তার বহিঃপ্রকাশ হিসেবে তারা সেই রাগটা দেখাচ্ছে। কিন্তু তোমার জায়গা থেকে আসলে সবসময় তোমাকে চুপ থাকতে হবে, এবং তোমাকে আসলে কখনো সোশ্যাল মিডিয়াতে তোমাকে নিয়ে বুলিং করলো বলে তুমি তাদেরকে রিপ্লাই করলা, এটা সব থেকে বড় মানে ভুল হবে আমাদের জন্য। আমাদের জন্য যেটা হয় যে আমরা আইনগতভাবে ব্যবস্থা নিতে পারি, কারণ প্রত্যেকটা জায়গার কিছু লিমিটেশনস আছে, এটা হয়তো বা অনেক মানুষ জানে না, এবং আমাদের ব্যস্ততার জন্য আমরা হয়তো বা সেই বাজে কমেন্টস দের বা যারা আসলে এরকম কমেন্ট করে তাদের জন্য হয়তো বা কিছু করি না, বা তাদের জন্য হয়তো বা আইনি পদক্ষেপ আমরা নেই না, বাট এগুলো তো যথেষ্ট পদক্ষেপ আসলে নেওয়া যায়। তো সেই জায়গা থেকে আমাদেরকে এরকম বলা আছে, যদি কেউ অনেক বেশি কিছু করে ফেলে, তাদের লিমিট ক্রস করে ফেলে, তখন তুমি আইনগতভাবে ব্যবস্থা নিবে, কিন্তু কখনোই নিজে থেকে গিয়ে আসলে এইরকম মনোভাব যারা পোষণ করে তাদের সাথে আসলে কথা না বাড়ানোটাই বেটার। সমালোচনা তো মূলত তারাই করে যাদের আসলে কোনো ধরনের প্রোডাক্টিভ কাজ নেই Yeah. বা নিজেরা ভালো কিছু করতে পারছে না। অবশ্যই। যারা ভালো কিছু করছে তাদেরকে একটু ক্রিটিসাইজ করা, কথা বলা, একটু ডিমোটিভেট করা, এই কাজটা সোসাইটি করে থাকে। যাই হোক, আমি একটু জানতে চাইবো যে লাইফের যে টার্নিং পয়েন্টটা ছিল, এটা যদি আমি ভুল না করে থাকি তাহলে এর আগে আরো বেশ কয়েকটা কম্পিটিশনে যুক্ত ছিলেন। তো কোন কম্পিটিশনটা আসলে লাইফের টার্নিং পয়েন্ট ছিল? 2023 সালের কথাই আসলে বলতে হয়, কারণ সেটাই আমার জীবনের প্রথম কম্পিটিশন ছিল। বাংলাদেশ ট্যুরিজম বিউটি নামে একটি অর্গানাইজেশন আছে, তারা একটি কম্পিটিশন অর্গানাইজ করেছিলেন, যেটা হয়েছিল চিনমত্রিতে। প্রায় 1 মাস আমাদের গ্রুমিং সেশন হয়েছিল। প্রায় 50 জন মেয়ে আমরা পার্টিসিপেট ছিলাম। 50 জন থেকে আমরা টপ 20 হই। দেন ফাইনালি টপ 12 আমরা স্টেজে উঠি, এবং আমার মনে আছে সামনে হাজার হাজার দর্শক, হাজার হাজার ক্যামেরা। আমি কখনো এইভাবে এত বড় স্টেজে কখনো হাঁটিনি, কথা বলিনি, সেটাই আমার জন্য প্রথম অভিজ্ঞতা ছিল। এবং আমি আসলে কখনো হাই হিলই পরি নাই, মানে আমি সবসময় ফ্ল্যাট হিল পরতাম। সো সেই জায়গা থেকে প্রথম হাই হিল পরে স্টেজে হাঁটা, এবং অবশ্যই কনফিডেন্টলি। আমাদেরকে এরকম বলা হয়েছে তোমার ফেসে সবসময় যেন হাসি থাকে, কারণ তোমরা এখানে মডেল না, তোমরা কুইন, আর কুইনরা অলওয়েজ মুখে স্মাইল ক্যারি করে। সো এটা সবসময় তোমার মনের মধ্যে যত কিছুই হয়ে যাক, যত ভয় তুমি পাও, তোমার ফেসে যেন সবসময় একটা স্মাইল থাকে। মানুষ স্মাইল দেখেই যেন তারা খুশি হয়ে যায় যে আচ্ছা ঠিক আছে, ও কনফিডেন্ট। তো সেই জায়গা থেকে কি বলবো, বুকের ভিতর অনেক বেশি ভয় নিয়ে কিন্তু মুখের মধ্যে অনেক বেশি হাসি নিয়ে সেই স্টেজে আমি হেঁটেছিলাম, এবং সেই প্রথম কম্পিটিশন থেকে আমি একটি টাইটেল হোল্ড করি মিস ওশান ওয়ার্ল্ড বাংলাদেশ হিসেবে। এবং সেটাই এরপর আমার আসলে যাত্রাটা শুরু হয় এই পেজেন্ট্রিতে। এবং এর আগে আসলে আমার পেজেন্ট্রি নিয়ে ওইভাবে কখনো রিসার্চ করা বা এই সেক্টর সম্পর্কে ওইভাবে আইডিয়া ছিল না, কারণ আমরা আসলে সবসময় তো টেলিভিশনে এই ব্যাপারগুলো দেখতাম, মিস ওয়ার্ল্ড, মিস ইউনিভার্স। সো এরকম তো এখন অনেক কম্পিটিশন আছে ওয়ার্ল্ড ওয়াইড। সো সেই জায়গা থেকে মিস পিস ইন্টারন্যাশনাল, এটাও এরকম একটি কম্পিটিশন। সো সেই জায়গা থেকে 23-এর পর আমি বেসিক্যালি যখন দেখলাম যে আমাদের সেই মেইন স্টেজে 2-3জনকে আসলে যারা ফার্স্ট, সেকেন্ড, থার্ড হয়েছিলেন তাদেরকে 3টা কম্পিটিশনের জন্য ক্রাউনিং করানো হয়,
এবং আমি যেহেতু একজন টাইটেল হোল্ডার ছিলাম, আমি তাদের নেক্সট ইয়ারের জন্য আসলে টাইটেল হোল্ড করি, এবং আমার ক্রাউনিংটা সেই বছর হয়নি, আমার পরের বছর হবে এরকম। তো সেই জায়গা থেকে আমার তখন খুব ইচ্ছা হলো যে আচ্ছা এরকম একটা ক্রাউন আমার মাথাতেও আমি চাই। এবং এটা হয় না, এটা মানে জাস্ট কিউরিওসিটি থেকে। হ্যাঁ, আমি তখনও জানতাম না যে এই যে ক্রাউনটা তারা হোল্ড করলো, একটা টাইটেল পেলাম, আসলে এটার কাজ কি বা এই কম্পিটিশন গুলোর আসলে মেইন উদ্দেশ্যটা কি। তো সেই জায়গা থেকে তখন আমার রিসার্চ করা অ্যাকচুয়ালি শুরু হয়, এবং এরপর যখন রিসার্চ করতে থাকি তখন আমার পেজেন্ট্রির প্রতি আসলে খুব বেশি আমার ইচ্ছাটা আসলে অনেক বেশি দৃঢ় হয়। এবং এরপরই আসলে আমার বাংলাদেশ ট্যুরিজম বিউটি যে অর্গানাইজেশন আছে তাদের সাথে আমার সাইনিং হয়। আমি 1.5 বছর জন্য তাদের অর্গানাইজেশন থেকে, যেহেতু আমি টাইটেল হোল্ড করেছি মিস ওশান ওয়ার্ল্ড হিসেবে, তো তাদের সাথে আমার তখন গ্রুমিং সেশন শুরু হয়, যেহেতু আমি একদমই নতুন ছিলাম। তো সেই জায়গা থেকে আসলে আমার যাত্রা শুরু, এবং এরপর আমার গ্রুমিং সেশন, আমার ওয়ার্ক, আমি কিভাবে কথা বলবো, এবং এখন যেরকম আমি ফ্লুয়েন্টলি কথা বলছি, একটা সময় আসলে আমি এরকম পারতাম না, আমার মধ্যে খুব জড়তা কাজ করতো। ইভেন ছোটবেলার কথা বললে যেহেতু সবসময় আমার বাহ্যিক অ্যাপিয়ারেন্স নিয়ে কথা হতো, সেই জায়গা থেকে মনের মধ্যে আরেকটু ওরকম আসলে কাজ করতো না, মনে হতো কি আচ্ছা কথা কমই বলি, কথা বললেই হয়, যেহেতু মানুষ এত কথা বলে দেখতে সুন্দর না, তো বেশি কথাও আমি বলতাম না ছোটবেলা থেকে। এটা আমার চুপচাপ থাকার আরেকটা প্রধান কারণ ছিল। তো আজকে বলে দিলাম। সবাই বলতো যে তুমি এত চুপচাপ, এত শান্তশিষ্ট, আজকে আমি বলে দিলাম আসলে আসলে কি চুপচাপ শান্তশিষ্ট নাকি এই যে মানুষের না, আসলে আমার আসলে কি বলবো ফ্রেন্ড ওয়াইজ বা আমার সার্কেল ওয়াইজ আসলে আমি আসলে কেমন সেই মেইন জিনিসগুলো আসলে আমার ফুটে ওঠে। ডিপেন্ড, আমার যদি কমফর্ট জোন হয় আমার সাথে, আসলে আমি নিজে থেকে গিয়ে আসলে মিশতে পারি না। আমার সাথে এসে যদি কেউ কথা বলে, কেউ যদি মেশে, তখন তারা বুঝতে পারবে যে আসলে আমি কেমন। তো অনেকেই এরকম বলে, এখন আমি রিসেন্টলি শুনি যে মোহনা আপু অনেক মুডি, মোহনা আপু তেমন একটা কথা বলে না। বাট আমি আসলে নিজে থেকে গিয়ে ফার্স্টে অ্যাপ্রোচ করা, সেই বিষয়টা আমার মধ্যে একটু কম। কিন্তু একবার জাস্ট এসে কথা বললেই তখন দেখা যায় আমার যদি একটু কমফর্ট জোন ফিল করি বা আমার তাকে পছন্দ হয়, তো তখন আমি অনেক বেশি বকবক করি। মানে ফার্স্ট অ্যাপ্রোচে একটু ধরনের। আচ্ছা, অনেকের একটা ধারণা আছে যে এরকম ধরনের কম্পিটিশন গুলো যারা সুন্দরী তাদের জন্য, এবং মনে হয় যেটা সুন্দরী প্রতিযোগিতার মতো করে, কিন্তু এখানে আরো কিছু ব্যাপার থাকে, স্মার্টনেসের ব্যাপার থাকে। তো মানুষ যেটা ভাবে, যে ধারণাটা করে, এই ধারণাটা নিয়ে আসলে কি বলবেন? এটাই আমি বললাম যে মানুষ যখন আসলে এই সেক্টরটা নিয়ে, পেজেন্ট্রি নিয়ে আসলে রিসার্চ করবে, তখন তারা জানতে পারবে যে আসলে সুন্দরীর প্রতিযোগিতার, সুন্দরীর আসলে সংজ্ঞায়নটা আসলে কি। তারা আসলে সংজ্ঞায়নটাই জানে না। আমাদের দেশে যদি আমি আফ্রিকা থেকে কোনো একটা মেয়েকে আনি, তারা কিন্তু আমার মনে হয় অনেক বেশি কটু কথা বলবে। তারা জানেই না যে আসলে তাদের কাছে মনে হয় একটু ফর্সা হলে, যেরকমটা আমরা আসলে বিশ্বাস করি সুন্দরী হিসেবে যাদেরকে আমরা গণ্য করি, তো সেই জায়গা থেকে কি আসলে আফ্রিকান মেয়েরা সুন্দরী না? তারাও কিন্তু মিস ওয়ার্ল্ড, মিস ইউনিভার্সের মতো টাইটেল তারাও কিন্তু ক্রাউন হোল্ড করছে। তো সেই জায়গা থেকে আসলে আমরা যে কম্পিটিশনগুলো করি, এখানে আমাদের একটা পারপাস থাকে, বিউটি উইথ পারপাস বা বিউটি উইথ ব্রেন। সো সেই জায়গা থেকে আসলে এই কম্পিটিশনগুলো হোল্ড করে, এবং যারা উইনার হয় তারা কখনোই বাহ্যিকভাবে কতটুকু সৌন্দর্যের অধিকারী সেই হিসেবে উইনার হয় না। আমাদের প্রত্যেকের একটি করে নিজস্ব প্রজেক্ট থাকে। সাপোজ অফ মিস ওয়ার্ল্ড, সো মিস ওয়ার্ল্ডের হচ্ছে বিউটি উইথ পারপাস নামে ওদের একটা প্রজেক্ট হয়। সাপোজ 140টা দেশ পার্টিসিপেট করে মিস ওয়ার্ল্ডে, সেখানে প্রত্যেকটা কুইনের একটি করে নিজস্ব প্রজেক্ট থাকে, এবং এটাই হচ্ছে মেইন প্রজেক্ট। এই প্রজেক্টের উপরেই মেইন মার্কিং গুলো করা হয়। নো, কাইন্ড অফ হচ্ছে আমি প্রত্যেকটা কুইনের আসলে মেইন কাজই হচ্ছে সোশ্যাল ওয়ার্ক। তাদের নিজস্ব দেশটাকে তারা আসলে রিপ্রেজেন্ট করে। সাপোজ আমি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করি, বাংলাদেশের যে সমস্যাগুলো আছে, কাইন্ড অফ এখানে অনেক এডুকেশন রিলেটেড সমস্যা থাকতে পারে, বা পথ শিশুদের অনেক সমস্যা থাকতে পারে, সোশ্যাল যে প্রবলেমগুলো অ্যারাইজ হয়, সেই জায়গা থেকে আমার জায়গা থেকে আমি যেটা আসলে সলভ করতে পারবো বা কাজ করতে পারবো, সেরকম একটি প্রজেক্ট দেখা যায় আমি নিজে সেটা রান করি। একটা আইডিয়া জেনারেট করতে হয় আমাদের। শুধু আইডিয়া জেনারেট করলাম, পেজ খুললাম বা দুই একটা খাবার দিলাম, সেলফি তুললাম, নট লাইক দ্যাট। এটা এরকম যে সাস্টেইনেবল থাকতে হবে, লাইক সাস্টেইনেবিলিটি থাকতে হবে, কাইন্ড অফ সাস্টেইনেবল যে গোলগুলো আছে, 16টা গোল, সেই 16টা গোলের মধ্যে যে কোনো একটি গোল আপনাকে ফিল আপ করতে হবে। লাইক আপনি যদি জিরো হাঙ্গার নিয়ে কাজ করেন, সো অফকোর্স আপনার এমন একটা কমিউনিটি বিল্ড আপ করতে হবে যে জায়গার আসলে আপনি ইনশিওর করবেন যে এই জায়গাতে এখন আর আমার
আমার মাধ্যমে আমি তাদেরকে খাবারের যোগানটা দিচ্ছি। বা আপনি যদি এডুকেশন নিয়ে কাজ করেন, আপনার এরকম একটি সেক্টর দাঁড় করাতে হবে, আপনি যেন দেখাতে পারেন যে আমি 50টা শিশুর জন্য বা আমি একটা কমিউনিটির জন্য একটা স্কুল করেছি, বা আমি একটা কমিউনিটির জন্য এরকম একটা সোসাইটি ক্রিয়েট করছি যেখানে তারা ফিউচারে তাদের এই গ্রামের জন্য বা এই এরিয়ার জন্য তাদের এডুকেশন রিলেটেড কোনো প্রবলেম তারা অ্যারাইজ করবে না। সো এইরকম একটি প্রজেক্ট আমাদের সবার থাকে, এবং সেই জায়গা থেকেই আসলে এই প্রজেক্টে কে কত বেশি কাজ করেছে, কার প্রজেক্টটা আসলে থাকে না, অনেকেই এরকম থাকে। আমি যদি বাংলাদেশের কথা বলি, বাংলাদেশ যাওয়ার আগে বাংলাদেশের ক্ষেত্রে যে ভুলগুলো তারা করে, মানে আমি 2 বছর রিসার্চে যেটা পেয়েছি, যে আমি কম্পিটিশনে যাচ্ছি, যাওয়ার আগে হয়তো বা আমি একটা পেজ ওপেন করলাম, বা আমি নিজস্ব একটা ফাউন্ডেশনের নাম দিলাম, আমি কিছু পথশিশুর সাথে ছবি তুললাম, কিছু ভিডিওস বানালাম, দেন হচ্ছে এগুলো আমি সাবমিট করলাম কম্পিটিশনগুলোতে। তারা কিন্তু এগুলো নিয়ে রিসার্চ করে যে আপনি আদৌ কতদিন ধরে এই কাজটি করছেন, এটার সত্যতা কতটুকু। সো এই রিসার্চগুলোর পরে কিন্তু আসলে মার্কিংগুলো হয় যে উনি এই মেয়েটি কুইন হওয়ার জন্য কতটুকু পারফেক্ট। তো সেই জায়গা থেকে মিস ওয়ার্ল্ড, মিস ইউনিভার্স বা মিস পিস সবারই এরকম নিজস্ব একটা প্রজেক্ট থাকে। মিস ওয়ার্ল্ড কাইন্ড অফ ছোট শিশুদের নিয়ে কাজ করে, বাচ্চাদের নিয়ে ওরা কাজ করে, বাচ্চাদের এডুকেশন, বাচ্চাদের হেলথ, এরকম সবকিছু নিয়ে কাজ করে। আসলে কাজ আছে। সেই জায়গা থেকে যে উইনার হবে, আসলে উইনার তো বলতে গেলে সবাই। তো সেই জায়গা থেকে একজন যাকে ক্রাউনিং করানো হয়, তার আসলে তখন কাঁধে দায়িত্ব পড়ে যে বড় বড় যে অর্গানাইজেশন গুলো আছে লাইক ইউনিসেফ, ইউনেস্কো, এগুলোর সাথে আসলে কাজ করা, এবং যে আসলে যে দেশের হয়ে ক্রাউন হোল্ড করে, লাইক বাংলাদেশ থেকে যদি কেউ মিস ওয়ার্ল্ডের উইনার হয়, তখন সে বাংলাদেশকে হাইলাইট করতে পারবে এরকম আন্তর্জাতিক মঞ্চে। বাংলাদেশের যে তার যে নিজস্ব প্রজেক্টটা ছিল, সেটা নিয়ে সে তখন আসলে প্র্যাকটিক্যালি কাজ করবে। এই জায়গায় আপনি হচ্ছে পড়াশোনা করছেন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ, সেখান থেকে একসাথে পড়াশোনা আবার এই কম্পিটিশনগুলোতে যুক্ত হওয়া কতটা চ্যালেঞ্জের বিষয় ছিল, বা আপনার পড়াশোনা এখানে আপনাকে কিভাবে সাপোর্ট করেছে? আচ্ছা, আমি তো বেসিক্যালি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট। আমি আমার গ্র্যাজুয়েশন রিসেন্টলি কমপ্লিট করলাম নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ থেকে, এবং আমি যদি বলতে চাই আসলে আমাদের ইউনিভার্সিটিতে যে কোনো কম্পিটিশনে আমাদেরকে আসলে অংশগ্রহণ করার জন্য খুব উৎসাহিত করে, যেমন বিভিন্ন ধরনের ক্লাবিং করা, বা আমি যেমন আমার ইউনিভার্সিটির কম্পিউটার ক্লাবের আমি তাদের জেনারেল সেক্রেটারি ছিলাম, আমি আমার ইউনিভার্সিটির কালচারাল ক্লাবের জেনারেল সেক্রেটারি ছিলাম। তো সেই জায়গা থেকে আসলে এই ধরনের কম্পিটিশনে যাওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে কি, আমাদের নিজেদের একজন লিডার হিসেবে কাজ করা। আমার লাইফের কখনোই গোল ছিল না যে আমি বড় মডেল হব বা নায়িকা হব। কাইন্ড অফ আমাদের সমাজের আরেকটা ভুল ধারণা আছে যে মিস ওয়ার্ল্ড, মিস ইউনিভার্স যারা হয় তারা নায়িকা হয়ে যায়। সো এরকম একটা কথা আমিও শুনেছিলাম আমার কম্পিটিশনের সময়, যে মেয়ে এত ভালো স্টুডেন্ট, মেয়ে ইঞ্জিনিয়ারিং করছে, মেয়ে কেন এরকম কম্পিটিশনে গেছে, মেয়ে কি নায়িকা হবে? তো সেই জায়গা থেকে আমি আসলে এটা বলতে চাই যে হয়তোবা হাতে গোনা 2-1জন মানুষ তাদের ক্যারিয়ারের ওই সেক্টরটাকে হয়তোবা মিডিয়া সেক্টরটাকে তারা চুজ করেছে, বাট সবার আসলে গোল তো সেম না। আমরা হয়তোবা ঐশ্বরিয়া রায়কে চিনি, হয়তোবা লারা দত্তকে চিনি, সুস্মিতা সেনকে চিনি, তারা 3জনই তো শুধু মিস ওয়ার্ল্ড বা মিস ইউনিভার্স হয়নি, এরকম প্রত্যেক বছরই হাজার হাজার মানুষজন হচ্ছে। তো সেই জায়গা থেকে আমরা আর কাউকে কেন চিনি না? কারণ তারা কেউ নায়িকা হয়নি। তারা হয়তো বা এক একজন সোশ্যাল লিডার, বা এক একজন হয়তো বা বড় কোনো কোম্পানির সিইও বা বড় কোনো অর্গানাইজেশনের হেড হয়েছে। তো সেই জায়গা থেকে আমি তাদেরকে আসলে আমার মাধ্যমে আমি আমার কমিউনিটিকে বুঝাতে পেরেছি যে আসলে এই কম্পিটিশনে আসার মানে যে আমি নায়িকা হয়ে যাচ্ছি, ব্যাপারটা সেরকম না। এরকম পরিকল্পনা আছে কিনা মডেল হওয়া? না, আমার একদম এরকম পরিকল্পনা নাই। এখন হয়তোবা টুকটাক আমি কিছু ব্র্যান্ডের সাথে কাজ করছি, এটা একান্তই আমার শখে, কারণ আমার প্ল্যানিং আছে সামনে আমি আরো হয়তোবা বড় কোনো স্টেজে হাঁটবো, এবং বড় কোনো কম্পিটিশনে হয়তো আমাকে দেখা যাবে যদি আল্লাহ তাআলা চান। নাটক সিনেমায় দেখা যাবে না, নাটক সিনেমায় একদমই দেখা যাবে না, তবে বলা যায় না, যদি আল্লাহ তাআলা হয়তোবা লিখে রাখেন বা কখনো মনে হয় যে আচ্ছা ঠিক আছে একটু ট্রাই করে দেখি, কারণ আমার এক্সপ্লোর করতে খুব ভালো লাগে। আমার মনে হয় সবকিছু আমি একবার করে একটু এক্সপ্লোর করতে চাই। তো অভিনয়ের জায়গাটা তো একটু এক্সপ্লোর করা দরকার। হ্যাঁ, তো যদি ওইরকম কোনো গল্প বা ওইরকম কোনো কিছু স্ক্রিপ্ট আমার মনে হয় যে হ্যাঁ আমার সাথে সুইটেবল বা আমার সাথে যাচ্ছে, তখন অবশ্যই। এই যে এই অ্যাচিভমেন্টের পরবর্তীতে আশেপাশে তো অনেক মানুষ আছে, ফ্রেন্ড সার্কেল আছে, সিনিয়র আছে, জুনিয়র আছে, আমাদের প্রতিবেশী আছে, তারা কোনোভাবে হিংসা করছে কিনা বা এরকমটা কখনো ফিল হয়েছে কিনা? হ্যাঁ, এটা তো আসলে আমাদের সমাজের আমার মনে হয় একটি কমন ইস্যু। হ্যাঁ, তো এটা নিয়ে যদি কথা বলতে যাওয়া মনে হয় শেষই হবে না। ছোটবেলা থেকেই এই হিংসাবৃত্তি আমার মনে হয় আমাদের সমাজে একদম প্রচলিত একটি প্রথা হয়ে গেছে, এবং এটা আমরা কখনোই দূর করতে পারি না। এবং আমি যদি আসলে
আমার বিষয় নিয়ে বলি, এরকম অনেক কিছু হয়েছে। আমি এখনো শুনি যে আমাকে নিয়ে অনেকেই অনেক কথা বলছে। আমার নিজের সার্কেলের মধ্যে আমার সামনে একরকম তারা, আবার আমার পিছনেই তারা আমাকে নিয়ে কথা বলছে। তো আল্টিমেটলি আমি যদি দেখি আসলে আমি আমার লাইফের কোন পর্যায়ে আছি এবং যারা কথা বলছে আমাকে নিয়ে বা আমাকে হিংসা করছে তারা লাইফের কোন পর্যায়ে আছে, তখন আসলে আমার ভিতরে আমার আসলে ইনার সোলটা খুব হ্যাপি হয়ে যায়। আমার মনে হয় তারা বোধহয় এইরকম অন্যকে নিয়ে আসলে যে চর্চাটা তারা করে, এটার জন্য হয়তোবা তারা তাদের লাইফে পিছিয়ে আছে। আমার যেরকম একটা নিজস্ব পরিচয় হয়ে গেছে, আমি কোথাও গেলে মানুষ আমাকে চেনে। আমার নিজের পড়াশোনার জায়গা হোক, আমার কর্মজীবনে হোক, সব জায়গায় আমি মোটামুটি আমি যেরকম লাইফ আমি আসলে চেয়েছিলাম, আমার জায়গায় আমি এখন আসলে অতটুকু সেটেল। কিন্তু তারা আসলে মনে হয় না ওরকম কোনো কিছু আসলে তাদের কোনো অ্যাচিভমেন্ট আছে বা তাদের লাইফের এমন কোনো গোল তারা এখনো পর্যন্ত ফুলফিল করতে পেরেছে। তো যারা আসলে হিংসা করে তারা সবসময় ওই পিছনেই পড়ে থাকে এবং আমি বিশ্বাস করি তারা সবসময় পিছনেই পড়ে থাকবে। এই যে মিস পিস ইন্টারন্যাশনাল 2025 এটার এই প্রতিযোগিতায় থেকে আসার পরবর্তীতে ডেফিনেটলি ছেলেরা মেয়েদেরকে মেসেজ করে, তো আসার পরবর্তীতে অবশ্যই সেই সংখ্যাটা বেড়ে গেছে। তো এখন পর্যন্ত কেউ প্রেমের প্রস্তাব কিংবা বিয়ের প্রস্তাব দিচ্ছে কিনা? একই সাথে আমরা যেটা জানি যে সেই প্রশ্নটা একটু নিয়ে আসি যে মাঝে মধ্যে অনেক সিনিয়ররাও মেসেজ করে বা কল করে বা নানা ধরনের প্রস্তাব করে, এরকম কোনো কিছু সম্মুখীন হয়েছেন কিনা এখন পর্যন্ত? মেসেজ তো আসলে আসেই, কিন্তু আমার কাছে আসলে ছেলেদের থেকে মেয়েদের মেসেজ বেশি আসে। সবার একটাই মেসেজে, মোহন আপু আমি আপনার মতো হতে চাই, আচ্ছা। আপনি আমার অনুপ্রেরণা, বা আমি কিভাবে এটা করব, কিভাবে সেটা করব। সো প্রেমের প্রস্তাবের জায়গা থেকে বা হচ্ছে বিয়ের জায়গা থেকে এত বেশি মেসেজ আসে না, খুব কম আসে। এবং এখন বলতে চাই যে এখন আমাকে যদি কেউ আসলে নতুন করে মেসেজ দিতে চান, কাইন্ডলি দেওয়ার দরকার নেই, কারণ আমার এখন অলরেডি I'm got engaged, so আচ্ছা। এটা আর দরকার নেই। এবং আমি চাই আসলে সবাইকে আমি যেভাবে আসলে আজকের এই আমি হয়েছি, পরবর্তী জেনারেশনকে আমি সেই ধারাটা আসলে মেনটেন করতে চাই, তাদেরকে হেল্প করতে চাই। একজন পেজেন্ট কোচ হিসেবে হোক, একজন গ্রুমার হিসেবে হোক, হয়তোবা তারা আমাকে পাবে ইনশাল্লাহ। সো যে ইনফরমেশন দিলেন আজকের এই শোতে, তো অনেককেই হতাশ করে দিলেন। হ্যাঁ, আমি চাই না কেউ আসলে বারবার আমাকে মেসেজ দিয়ে হতাশ হোক, তাই আমি নিজে থেকেই বলে দিলাম আমাকে আসলে এরকম ভাবে হয়রানি করা কেউ আর করবেন না প্লিজ। এই যাত্রায় জানতে চাইবো যে পরিবার থেকে কতটা সাপোর্ট আপনি পেয়েছেন বা এখনো পাচ্ছেন? আমি আসলে খুবই ব্লেসড যে আমি এরকম আমার বাবা-মাকে পেয়েছি। আমি আবার বলি সরি। আমি আসলে খুবই ব্লেসড যে আমি এমন বাবা-মা পেয়েছি যে তারা আসলে আমার প্রতিটি কাজেই সবসময় অনেক সাপোর্টিভ ছিল। এবং আমার যদি কম্পিটিশনের সময়টার কথা বলি, সেই সময় আমি আমার পরিবার হোক, আমার পাড়া-প্রতিবেশী হোক বা আমার নিজস্ব ফ্রেন্ড সার্কেল হোক, সব জায়গা থেকে খুব কথাবার্তা শুনছিলাম। আমাকে অনেকেই হেয় প্রতিপন্ন করার ট্রাই করছিল, বা আমার ফ্যামিলিকে, আমার আব্বু-আম্মুকে অনেকে অনেক ধরনের কথা বলছিল। তো সেই জায়গা থেকে যদি বাবা-মার সেই সাপোর্টটা আমি না পেতাম, তাহলে হয়তোবা আমার জন্য এই জার্নিটা আদৌ কতটুকু সফল হতো বা আমি কতটুকু আজকে এই জায়গাটায় আসতে পারতাম সেটা আমি জানি না। আমার বাবা একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার এবং পাশাপাশি মিউজিক টিচার, এবং আমার মাও একজন কর্পোরেট জব হোল্ডার। তো সেই জায়গা থেকে বাবা-মা ছোটবেলা থেকেই খুবই ব্যস্ত, এবং তাদের জায়গা থেকে সবসময় যে জিনিসগুলো সন্তানের জন্য দেওয়া, তারা সর্বোচ্চটাই দিয়েছে আমাকে। এবং আজকের এই শোটা আমি তাদেরকে বলতে চাই, আমি আমার বাবা-মাকে অনেক বেশি ভালোবাসি, তাদেরকে অনেক সম্মান করি, এবং আমি চাই আসলে আমার বাবা-মার জন্য এমন কিছু করতে যেন তারা আসলে তাদের মেয়ের জন্য আসলে গর্ববোধ করে। আমার যেহেতু কোনো ভাই নাই, আমার ছোট একটি বোন আছে। তো সেই জায়গা থেকে অনেকেই আমার বাবা-মাকে এরকম কথাও বলে যে মেয়েকে এত পড়াশোনা করে কি হবে? যদি ছেলে থাকতো সে হয়তোবা অনেক কিছু করতে পারতো। তো সেই জায়গা থেকে আমি আমার বাবা-মাকে বলতে চাই যে আমি জানি না আমার কোনো ভাই থাকলে কতটুকু কি করতে পারতো আমার বাবার জন্য, বাট একজন মেয়ে হিসেবে আমি আমার বাবা-মার জন্য আসলে সর্বোচ্চটা করতে চাই। আপনি বলছিলেন যে আপনাকে অনেক মেয়েরাই মেসেজ করে যে যারা আপনার মতো করে হতে চায়। তো তারা আসলে কিভাবে আপনার মতো করে হতে পারবে? তাদের উদ্দেশ্যে কি বলবেন? আচ্ছা, প্রথমত আমাকে যারা টেক্সট করে আসলে আমি তাদেরকে তো একটা গাইডলাইন দিয়েই দিই, এবং আমি যে আসলে যে অর্গানাইজেশনগুলো থেকে আসলে হোল্ড করি, সেই অর্গানাইজেশনগুলোর লিঙ্কও আমি তাদেরকে পাঠিয়ে দিই। আমি বেসিক্যালি বাংলাদেশ ট্যুরিজম বিউটি এই অর্গানাইজেশন থেকেই আসলে আমার উঠে আসা, এবং আমি বর্তমানে এই অর্গানাইজেশনেই আছি। এবং পাশাপাশি আমি এখন এমটিসিতে
পেজেন্ট গ্রুমিং ক্লাস করছি, যেহেতু আমার ফিউচারে আমার খুব ইচ্ছা যে আমি আসলে এই পেজেন্ট প্রিজের সেক্টরটা নিয়ে বাংলাদেশে ভুল ধারণা আছে এটা দূর করতে, এবং আমি চাই আসলে এই কম্পিটিশনের মাধ্যমে মেয়েরা তারা আত্মবিশ্বাসী হয়ে উঠবে, একজন প্রকৃত লিডার হয়ে উঠবে, সমাজের জন্য আসলে কাজ করবে। অন্যান্য দেশে আসলে পেজেন্ট্রিতে যতটুকু তারা সচেতন বা তারা এই সেক্টরটাকে যতটা সম্মানের চোখে দেখে, আমি চাই আসলে আমাদের মেয়েরা বা ফিউচারে যারা আসলে কুইন হবে তারা এমন কিছু এক্সাম্পল আসলে দাঁড় করাবে যেটার জন্য তাদের পরবর্তী যে জেনারেশন সেই মেয়েরা ইন্সপায়ার হবে। তারা পড়াশোনা হোক, পড়াশোনার বাইরে হোক, কিংবা তারা যদি একজন উদ্যোক্তা হিসেবেও কাজ করতে চায় বা সমাজের যে কোনো অর্গানাইজেশন যদি তারা নিজেরা দাঁড় করাতে চায়, সেই জায়গাগুলোতে অবশ্যই আমি সবসময় সাপোর্ট করব। এবং হয়তোবা আমি নিজস্ব একটি অর্গানাইজেশন খুলবো, আমি সেইখানে হয়তোবা সেই মেয়েদের একজন ট্রেনার হিসেবে আমি আমার পরবর্তী যে আমার লাইফের গোল সেটা হয়তোবা ফুলফিল করব। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড বেস্ট উইশেস। আমরা প্রোগ্রামের একদম শেষ পর্যায়ে চলে আসছি, যদি স্পটলাইটের দর্শকদের উদ্দেশ্যে কোনো কিছু বলার থাকে। অসংখ্য ধন্যবাদ স্পটলাইটকে আজকের এই সুন্দর একটি প্রোগ্রামে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমার খুব ভালো লাগছে আজকের এই প্রোগ্রামে আসতে পেরে, এবং আমার নিজস্ব অনেক না বলা কথা আজকে এখানে আমি শেয়ার করলাম, এজন্য আরও বেশি ভালো লাগছে। ধন্যবাদ ভাইয়া আপনাকে। এবং সেই সাথে স্পটলাইটের দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, আসলে সবাই আমার জন্য দোয়া করবেন, স্পটলাইটের জন্য অনেক অনেক শুভকামনা। সবাই নিজেকে ভালোবাসবেন, নিজের প্রতি বিশ্বাস রাখবেন, এবং কে কি বললো কারো কথায় আসলে কান দেওয়ার দরকার নেই। নিজেকে নিজে ভালোবাসলে অবশ্যই একদিন নিজের গোল ফুলফিল করতে পারবেন। অসংখ্য ধন্যবাদ ভাইয়া, এবং অসংখ্য ধন্যবাদ স্পটলাইট। থ্যাংক ইউ সো মাচ নীলিমা, এবং স্পটলাইটের দর্শকদেরকেও জানাচ্ছি ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। এবং আপনাদের সাথে ছিলাম আমি তানভীর হোসাইন, বাংলা নিউজ 24 থেকে।